নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গৌর মল্লারের অষ্টম পর্ব। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পঞ্চদশ পরিচ্ছেদ মায়াজাল। নগর পত্তনের ঘাটে বাটে পরিভ্রমণকালে বজ্রকুহুকে কয়েকবার দেখিয়াছিল। কুহুকে সে রানীর দাসী বলিয়া চিনিত না, কারণ কুহু যখন রানীর দোলার সহিত যাইতেছিল তখন বজ্রের দৃষ্টি তাহার উপর পড়ে নাই। রানীর উগ্রোজ্জ্বল রূপশিখা তাহার চক্ষু আকর্ষণ করিয়া লইয়াছিল। কুহুকে সে ভালো করিয়া দেখিল একদিন দ্বীপ প্রহরে। বজ্র মৌরির এক ঘাটের পাশে বাঁধের উপর বসিয়াছিল। ঘাটে আর কেহ ছিল না। সহসা একটি কিশালয় শ্যামাঙ্গী যুবতী নৃত্যচটুল ছন্দে নূপুর বাজাইয়া নদীর কিনারায় নামিয়া আসিল এবং বজ্রের দিকে একটি ক্ষিপ্র গোপন কটাক্ষপাত করিয়া বেশ বাস বর্জন করিতে প্রবৃত্ত হইল। প্রথমে উত্তরীয়টি খসিয়া সোপান পটের উপর পড়িল, তারপর পড়িল কোটির ধুতি। তারপর যুবতী যখন কাঁচুলির গ্রন্থি খুলিতে উদ্যত হইল তখন বজ্র উঠিয়া রণে ভঙ্গ দিল। নগর বিলাসিনীদের নিরংশুকা হইয়া স্নান করাই হয়তো বিধি, কিন্তু বজ্র তাহা বসিয়া দেখিতে লজ্জাবোধ করিল। ইহার পর আরো কয়েকবার কুহুর সহিত বজ্রের সাক্ষাৎ হইল, কখনো নির্জন প্রাকারের উপরে, কখনো জনবহুল রাজপথে। কুহু স্মিত ভঙ্গুর নেত্রপাতে বজ্রকে নিরীক্ষণ করিত, চোখের সংকেতে তাহাকে ডাকিত। কথা বলিত না, রিম ঝিম মঞ্জির বাজাইয়া চলিয়া যাইত। যাইতে যাইতে পিছু ফিরিয়া আবার চোখের ইঙ্গিতে ডাকিত। কিন্তু বজ্র নাগরিক নয়, সে হয়তো কুহুর চোখের আহ্বান বুঝিতে পারিত না, কিংবা বুঝিতে পারিলেও আহ্বান উপেক্ষা করিত। একদিন বৈকালে কাল বৈশাখীর প্রবল ঝড় বৃষ্টি হইয়া যাইবার পর আকাশ পরিষ্কার হইয়া গিয়াছিল। সন্ধ্যার প্রাক্কালে বজ্র তাহার অভ্যস্ত স্থানে না বসিয়া একটি গোলাকৃতি উচ্চ চত্বরের ওপর গিয়া বসিল। সমুদ্রগামী বহিত্রগুলি যেখানে ভিড় করিয়া গুণবৃক্ষের অরণ্য রচনা করিয়াছে সেখানে কিছু বিশৃঙ্খলা দেখা যায়। ঝড়ের দাপটে দুই চারিটি তরণীর আর কাঠ ভাঙিয়া পড়িয়াছে, রজ্জু ছিঁড়িয়া জট পাকাইয়া গিয়াছে। একটি তরণী কাত হইয়া পড়িয়া অন্য তরণীর গুণবৃক্ষের সহিত আপন গুণবৃক্ষ আশ্লিষ্ট করিয়া বিপজ্জনক সংস্থার সৃষ্টি করিয়াছে। এতদিন নৌকাগুলিতে নাবিক বা দিশারু কাহাকেও দেখা যাইত না। আজ দেখা গেল কয়েকটি নৌকার পট্টপত্তনের উপরে নাবিকেরা কাজ করিতেছে, সম্ভবত শোধন সংস্কারের চেষ্টা করিতেছে। বজ্র আগ্রহের সহিত দেখিতে লাগিল। বজ্র যে চত্বরে উপবিষ্ট ছিল সেই চত্বরে আর একজন লোক বসিয়া ব্যাকুল চক্ষে নৌকাগুলির পানে চাহিয়া আছে। বজ্র তাহা লক্ষ্য করে নাই। লোকটির বয়স অনুমান 40 বৎসর। দেহ এককালে স্থূল ছিল, এখন শীর্ণ ও লোল চর্ম হইয়া গিয়াছে। মুখে আভিজাত্যের চিহ্ন বর্তমান, কিন্তু বেশভূষার পারিপাট্য নাই। স্কন্ধের উত্তরীয়টি মলিন। দেখিলে মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি, কিন্তু সম্প্রতি দুর্দশায় পড়িয়াছে। লোকটি সহসা হায় হায় করিয়া উঠিল। বজ্র চমকিয়া তাহার দিকে ফিরিতেই লোকটি যেন চেতনা ফিরিয়া পাইল এবং অত্যন্ত লজ্জিত কণ্ঠে বলিল, ক্ষমা করুন, আমি আত্মসম্বরণ করতে পারিনি।
বজ্র জিজ্ঞাসা করিল, কি হয়েছে? লোকটি কাতর স্বরে বলিল, এ বছরও আমার বহিত্র সমুদ্রে যেতে পারবে না, বর্ষা এসে পড়ল, আর কবে যাবে? বজ্র বুঝিল এই ব্যক্তি কোন সমুদ্রগামী তরণীর স্বামী। সে বলিল, আপনার নৌকা সমুদ্রে যেতে পারবে না কেন? লোকটি বোধহয় নিজের দুঃখের কথা কাহাকেও বলিবার সুযোগ পায় নাই। সে অতিশয় আপ্যায়িত হইয়া বলিল, আপনি দেখছি মরমী সৎ পুরুষ, কানসোনায় কি নূতন এসেছেন? হ্যাঁ। আপনি বুঝি নৌ বণিক? হ্যাঁ, আমার নাম বরুণ দত্ত। কিন্তু কানসোনার লোক আমাকে চারু দত্ত বলিয়া ডাকে। বলিয়া বরুণ দত্ত করুণ হাসিল। বজ্র নাটকীয় শ্লেষ বুঝিল না, বলিল, আপনার ডিঙা আছে? বরুণ দত্ত অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওই যে ঘাটের বাঁয়ে দুটি হংসমুখী ডিঙা, ও দুটি আমার ডিঙা। বজ্র আবার প্রশ্ন করিল, কিন্তু ওদের সমুদ্র যেতে বাধা কি? তখন বরুণ দত্ত তাহার দুঃখের কাহিনী বজ্রকে শোনাইল। বরুণ দত্ত পুরুষানুক্রমে সমুদ্রগামী ব্যবসায়ী। পূর্বকালে তাহাদের অনেকগুলি বহিত্র ছিল। গৌরবঙ্গের পণ্য লইয়া বহু দূর পর্যন্ত যাত্রা করিত। দক্ষিণে সিংহল অতিক্রম করিয়া ভরু কচ্ছ যাইত, কখনো পারসিকদের দেশেও যাইত, পূর্ব দিকে মলয়, জগদ্বীপ, সুবর্ণভূমিতে যাইত। শতাব্দীর পর শতাব্দী এইভাবে চলিয়াছে। গৌরবঙ্গ পুন্ড্র মগধের পণ্য সম্ভার দেশ দেশান্তরে সঞ্চারিত হইয়া স্বর্ণরৌপের আকারে প্রত্যাবর্তন করিয়াছে। প্রায় 20 বছর পূর্বে হঠাৎ এক নিদারুণ বাধা উপস্থিত হইল। সমুদ্রে হিংস্রিকা দেখা দিল। এতকাল সমুদ্রে জলদস্যুর উৎপাত ছিল না। সকল দেশের বাণিজ্য তরী স্বচ্ছন্দে সাগর বক্ষে বিচরণ করিত। এখন বনায়ু দেশের দস্যুরা সমুদ্রের পথ বিপদ সংকুল করিয়া তুলিল। নিরীহ নিরস্ত্র পণ্যবাহী জাহাজ লুঠ করিয়া ডুবাইয়া ছারখার করিয়া দিতে লাগিল। তাহাদের দৌরাত্মে গৌরবঙ্গের সাগর সম্ভবা লক্ষ্মী আবার সাগরে ডুবিতে বসিলেন। গত 20 বছরে গৌড়ের নৌ বাণিজ্য ক্রমশ সংকুচিত হইয়া দক্ষিণে সিংহল ও পূর্বে সুবর্ণভূমি পর্যন্ত দাঁড়াইয়াছিল। কিন্তু তাহাও বুঝি আর থাকে না। আরব জলদস্যুদের দুর্নিবার অভিযান বঙ্গোপসাগরের জল তোলপাড় করিয়া তুলিয়াছে। বরুণ দত্তের 17 ডিঙা ছিল, এখন মাত্র 2টি অবশিষ্ট আছে, বাকিগুলি ভরাডুবি হইয়াছে। নাবিকেরা সমুদ্রে যাইতে চায় না। নৃশংস জলদস্যুর হাতে প্রাণ দিবার জন্য কে সমুদ্রে যাইবে? বণিকেরা বেতন দিয়া সৈন্য সংগ্রহ করিতে চায়, কিন্তু বাঙালি সৈন্য সমুদ্রে যুদ্ধ করিতে অভ্যস্ত নয়। বেতনের লোভেও তাহারা নৌ যুদ্ধে যাইতে অসম্মত। রাজশক্তি নিশ্চেষ্ট উদাসীন, রাজা থাকিয়াও নাই। বাংলার বন্দরে বন্দরে বাঙালির নৌবাহিনী পঙ্কবদ্ধ হস্তিযুথের ন্যায় নিশ্চল। নদীর মোহনা পার হইয়া সাগরের নীল জলে ভাসিবার সাহস কাহারও নাই। বরুণ দত্ত গত 2 বৎসর তাহার তরণী দুটিকে সমুদ্রে পাঠাইতে পারে নাই। এবার কয়েকজন বণিক মিলিয়া কিছু নাবিক ও সৈন্য সংগ্রহ করিয়াছিল, স্থির করিয়াছিল তাহাদের তরণীগুলিকে রণ সাজে সজ্জিত করিয়া একসঙ্গে সমুদ্রে পাঠাইবে। তাহাতে জলদস্যুর হাত হইতে নিস্তার পাওয়ার সম্ভাবনা আছে। বরুণ দত্ত অতি কষ্টে কয়েকটি যোদ্ধা সংগ্রহ করিয়াছিল, কিন্তু কালবৈশাখী ঝড়ে তাহার তরণী দুটি আহত হইয়াছে। শোধন সংস্কার করিতে সময় লাগিবে। এদিকে বর্ষা আসন্ন,
অন্য তরণীগুলি আর অপেক্ষা করিতে পারিবে না। সুতরাং এবারও বরুণ দত্তের নৌকা সমুদ্রে যাইতে পারিবে না। বরুণ দত্ত যখন তাহার কাহিনী শেষ করিল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া আকাশে তারা ফুটিয়াছে। গভীর নিঃশ্বাস ফেলিয়া বরুণ দত্ত বলিল, আমার মন্দ দশা যাচ্ছে। ধন সম্পত্তি প্রায় সবই গিয়েছে, শেষ পর্যন্ত বোধহয় কিছুই থাকবে না। বরুণ দত্ত নিজের সম্বন্ধে যাহা বলিল, তাহা যে সমগ্র দেশের পক্ষে সত্য, তাহা সে জানিত না। বজ্র জিজ্ঞাসা করিল, অন্য নৌকাগুলি কবে যাত্রা করবে? বরুণ দত্ত বলল, পরশু উষাকালে, মঙ্গলে উষা, বুধে পা, সেদিন ত্রয়োদশী তিথিও আছে। এই সময়ের মধ্যে আপনার ডিঙা প্রস্তুত হবে না? হয়তো হতে পারে, কিন্তু আর এক বিপদ ঘটেছে। যেসব যোদ্ধা নৌকায় যেতে সম্মত হয়েছিল, তারা এখন পশ্চাৎপদ হয়েছে। তারা বলছে ভাঙা নৌকা, বর্ষাকাল এসে পড়েছে, এখন তারা যাবে না। এই বিপদ কেবল আমার নয়, অন্য নৌকায় যেসব যোদ্ধা যাচ্ছিল তারাও গন্ডগোল করছে। অতঃপর কৃষ্ণপক্ষের রাত্রি গাঢ় দেখিয়া বজ্র উঠিল। হতাশ বরুণ দত্ত ঘাটেই বসিয়া রহিল। কর্ণ সুবর্ণের পথে আলো নাই। কদাচিৎ কোনো গৃহস্থের মুক্ত দ্বার বা গবাক্ষ পথে একটু আলোর প্রভা আসিয়া রাজপথে পড়িয়াছে। রাত্রে কোনো নাগরিককে কোথাও যাইতে হইলে উল্কা জ্বালিয়া পথ চলিতে হয়। বজ্র নক্ষত্রের আলোকে অতি যত্নে পথ চিনিয়া বাসস্থানে ফিরিয়া আসিল। বটেশ্বরের মদিরা গৃহে অতিথির ভিড় কমিয়া গিয়াছে। মাত্র 2-4 জন ঝুনা খেলোয়াড় প্রদীপের মিটিমিটি আলোতে অক্ষবাট ঘিরিয়া বসিয়া খেলিতেছে এবং ভর্জিত সহযোগে মদ্যপান করিতেছে। আলো বেশি নয়, ঘরের কোণে কোণে ছায়া জমিয়াছে, কিন্তু সেজন্য কাহারও অসুবিধা নাই। এইরূপ আলোতেই তাহারা অভ্যস্ত। ঘরের একটি কোণ হইতে নিম্নস্বর বাক্যালাপের গুঞ্জন আসিতেছিল। বজ্র প্রবেশ করিতেই তাহা বন্ধ হইল। বজ্র নিজ প্রকোষ্ঠের দিকে যাইতে যাইতে একবার সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। দেখিল কোণের ছায়ান্ধকারে 3 জন লোক বসিয়া আছে, যেন ঘনিষ্ঠভাবে বসিয়া কোনো গুপ্ত কথার আলোচনা করিতেছে। তাহাদের মধ্যে একজন অপরিচিত, বাকি 2 জন বটেশ্বর ও বিম্বাধর। 3 জনেই বজ্রকে দেখিয়া এক দৃষ্টি তাহার পানে চাহিয়া রহিল। তাহাদের নিষ্পলক দৃষ্টিতে এমন কিছু ছিল যে বজ্র থমকিয়া দাঁড়াইয়া পড়িল। 3 জনের মধ্যে বিম্বাধরই প্রথম আত্মসংবরণ করিল। বলিল, বন্ধু মথুমথন, তুমি যে দেখি নিশাচর হয়ে উঠলে, কোথায় ছিলে এতক্ষণ? বজ্র বলিল, হাতিঘাটে বসেছিলাম। ভালো ভালো, তা এসো না, 2 পাত্র মধু পান করা যাক। বটেশ্বর অনুযোগ করছিল, তুমি কিছুই পান করো না। এতে যে ওর মদিরা ভবনের নিন্দা হবে। আমার পক্ষে ভোজনই যথেষ্ট। তা কি হয়? মধু পান না করলে নাগর হওয়া যায় না। এসো এসো। না, আজ নয়। বিম্বাধর একবার বটেশ্বর ও অপরিচিত ব্যক্তির সহিত দৃষ্টি বিনিময় করিল। তারপর বলিল, তবে থাক, কাল কিন্তু আমি আবার আসব। একটু আসব সেবা করে একসঙ্গে ভ্রমণে বাহির হব, কেমন? বজ্র কিছু বলিল না। বিম্বাধর প্রস্থান করিলে সেও নিজ কক্ষে প্রবেশ করিল। বটেশ্বর ও অপরিচিত ব্যক্তি তখন আবার নিম্নস্বরে আলাপ আরম্ভ করিল। তাহাদের ভাবগতিক দেখিয়া মনে হয় বজ্র সম্বন্ধেই
গূঢ় আলোচনা করিতেছে। দুই দণ্ড মধ্যে বজ্র আহারাদি সম্পন্ন করিয়া শয়ন করিল। ক্রমে বটেশ্বরের মদিরা গৃহ নিস্তব্ধ হইয়া গেল। বজ্রের একটু তন্দ্রাবেশ হইয়াছে এমন সময় দ্বারে খুট খুট শব্দ শুনিয়া তাহার তন্দ্রা ছুটিয়া গেল। সে চকিতে শয্যায় উঠিয়া বসিল। কিছুক্ষণ শব্দ নাই, বজ্র উৎকর্ণ হইয়া রহিল। তারপর আবার বাহিরের দিকের দ্বারে মৃদু করাঘাত হইল। যে দ্বার দিয়া একেবারে পথে পড়া যায় সেই দ্বারে কেহ টোকা দিতেছে। ঘরের কোণে দীপ স্থিমিত হইয়াছিল। বজ্র উঠিয়া দীপ উস্কাইয়া দিল। তারপর সন্তর্পণে দ্বারের হুড়কা খুলিল। দ্বারের বাহিরে দাঁড়াইয়া আছে একটি যুবতী। রাত্রির মতোই গাঢ় নীল তার বসন। এক হস্তে প্রদীপ, অন্য হস্তে অঞ্চল দিয়া প্রদীপের শিখাটিকে আড়াল করিয়া রাখিয়াছে। প্রদীপের নিরুদ্ধ প্রভা যুবতীর বক্ষে কণ্ঠে পড়িয়াছে, মুখের নিম্নার্ধ আলোকিত করিয়াছে। বাহিরে ছায়া, ভিতরে আলো। বজ্র কুহুকে দেখিয়াই চিনিয়াছিল। সে ক্ষণকাল বিস্ময় বিমূঢ় রহিল। সেই ফাঁকে কুহু ঘরের মধ্যে প্রবেশ করিল। বজ্র চমকিয়া বলিয়া উঠিল, একি, কে আপনি? কুহু মাথার গুণ্ঠন সরাইয়া বিলোল চক্ষে বজ্রের পানে চাহিল। ওষ্ঠাধর মুকুলিত করিয়া অধরে অঙ্গুলি রাখিল। তারপর ক্ষিপ্র দৃষ্টিতে একবার ঘরের চারিদিকে দেখিয়া লইয়া মৃদু কণ্ঠে বলিল, আমাকে চিনতে পারছেন না? বজ্র দৃঢ়ভাবে নিজেকে আত্মস্থ করিল। সাবধানে বলিল, বোধ হয় দু একবার দেখেছি, আপনি কে তা জানি না। কুহু হাসিল। নিঃশব্দ হাসির তরল তরঙ্গে তাহার সমস্ত দেহ যেন হিল্লোলিত হইয়া উঠিল। সে কুহক কলিত স্বরে বলিল, আমার নাম কুহু, কিন্তু আমাকে অত সম্মান করে কথা বলবেন না, আমি সামান্যা নারী। কুহু প্রদীপটি মাটিতে নামাইয়া রাখিল। বজ্রের কাছে আসিয়া প্রগলভ হাসিয়া বলিল, আমার পরিচয় নিলেন কই? নিজের পরিচয় তো দিলেন না। বজ্র এক পা পিছু হটিয়া বলিল, আমার নাম মধুমথন, কর্ণ সুবর্ণে নূতন এসেছি। কুহু ওষ্ঠাধর বিভক্ত করিয়া হর্ষোৎফুল্ল চোখে চাহিয়া রহিল। অস্ফুট স্বরে যেন নিজ মনেই বলিল, মধুমথন, কি মিষ্টি নাম। আপনি যে নগরে নূতন এসেছেন তা অনেক আগেই বুঝেছি। নগরে যারা নাগর আছে আপনি তাদের মতো নন। কুহু পরিতৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিল। এদিক ওদিক চাহিয়া ঘরের কোণে জলের কুম্ভ দেখিয়া সেই দিকে গেল। ঘটিতে জল ঢালিয়া জল পান করিল। তারপর বজ্রের শয্যার এক পাশে গিয়া বসিল। কোনো সংকোচ নাই, এ যেন তাহার নিজেরই ঘর। বজ্র নির্বাক হইয়া দেখিতে লাগিল, গভীর রাত্রে নিভৃত শয়ন কক্ষে এই প্রগলভা অভিসারিকার আকস্মিক অভিযান, এরূপ সংস্থা তাহার কল্পনাতীত। যুবতীর অভিপ্রায় সম্বন্ধেও বিশেষ সংশয়ের অবকাশ নাই। বজ্রের কর্ণদয় উত্তপ্ত হইয়া উঠিল, বুকের রক্ত তোলপাড় করিতে লাগিল। সে সহসা বলিয়া উঠিল, আমার কাছে কি চাও? তাহার রুদ্ধস্বর ঘরের মধ্যে উচ্চ শুনাইল। কুহু অমনি ঠোঁটের উপর অঙ্গুলি রাখিয়া তাহাকে সতর্ক করিয়া দিল। চাপা গলায় বলিল, ছি ছি, অত জোর গলায় কি রহস্যালাপ করিতে আছে? এখনই কি শুনতে পাবে? আসুন, কাছে এসে বসুন, বলিয়া নিজের পাশে শয্যা নির্দেশ করিল। বজ্র
একটু ইতস্তত করিয়া শয্যার অন্য প্রান্তে গিয়া বসিল। কুহু তাহা দেখিয়া মিষ্ট দুষ্ট হাসিল। বজ্রের দিকে সরিয়া আসিয়া ঈষৎ গাঢ় স্বরে বলিল, আমি কি চাই তা এখনো বুঝতে পারেননি? বজ্র কিছুক্ষণ বুক গুজিয়া রহিল, তারপর রুদ্ধ কণ্ঠে বলিল, নগরে নাগরের অভাব নেই। কুহু বজ্রের আরো কাছে সরিয়া আসিল, চক্ষু দিয়া তাহার সর্বাঙ্গ লেহন করিয়া বলিল, কিন্তু নগরে কুকুরের অভাবও নেই, বনের বাঘ কটা আছে। আপনি আমার মধু নাগর, আমার লজ্জা নেই, আমার প্রতি সদয় হন। বজ্র পূর্ববৎ বুকে ঘাড় গুজিয়া বলিল, না। কুহুর মুখ একটু মলিন হলো। সে ক্ষণকাল পরে জিজ্ঞাসা করিল, আমাকে কি আপনার ভালো লাগে না? বজ্র চকিতে একবার চক্ষু তুলিয়া আবার চক্ষু নামাইল, কথা কহিল না। কুহুর মুখে তখন আবার হাসি ফুটিল। বজ্রের পানে চাহিয়া চাহিয়া তাহার মুখের ভাব পরিবর্তিত হইল। সে অঙ্গুলি দিয়া বজ্রের বাহুর উপর মৃদু স্পর্শ হাত বুলাইয়া স্নেহ বিগলিত স্বরে বলিল, বুঝেছি, তুমি বড় কাঁচা, এখনো মনে রং ধরেনি। তোমার বয়স কত? বজ্রের মনের মধ্যে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। সে উৎফুল্ল মুখ তুলিল। নগরে আসিয়া অবধি যে বস্তুর জন্য তাহার মন বুভুক্ষু হইয়াছিল, তাহা রমণীর স্নেহ স্পর্শ। এতক্ষণে তাহাই সে কুহুর কণ্ঠে শুনিল। সে এক মুখ হাসিয়া বলিল, আমার বয়স 20। কুহু বলিল, আমার 19, কিন্তু তবু আমি তোমার চেয়ে অনেক বড়, অনেক কিছু শেখাতে পারি। হাসিতে হাসিতে সে উঠিয়া দাঁড়াইল। হাসিটি কিন্তু নৈরাশ্যবিদ্ধ। আজ আমি ফিরে চললাম, কিন্তু আবার আসব বলিয়া কুহু সসংকেত অঙ্গুলি তুলিল। বজ্র উঠিল। কুহু দ্বারের কাছে গিয়া বাহিরে উঁকি মারিল, তারপর উদ্বিগ্ন মুখে ফিরিয়া আসিয়া বলিল, নগর নিশুতি, পথ বড় নির্জন, আমার ভয় করছে। কিসের ভয়? দুষ্ট লোকের ভয়। তুমি আমাকে ঘরে পৌঁছে দেবে? কোথায় তোমার ঘর? অনেক দূরে, নগরের দক্ষিণে। বজ্র দ্বিধায় পড়িল, ইতস্তত করিয়া বলিল, তুমি তোমার স্বামী? কুহু ফিক করিয়া হাসিল। তোমার কি ভয় করছে নাকি? না, চলো। কুহু সানন্দে বজ্রের হাত ধরিয়া দ্বারের দিকে চলিল। বজ্র বলিল, পিদিম নিলে না? না, আমি অন্ধকারে পথ চিনে যেতে পারব। দুইজনে বাহির হইল। মৌসি বরণ রাত্রি, কেবল স্পর্শানুভূতি দ্বারা সঙ্গ পাওয়া যায়। কুহু বজ্রের হাত ধরিয়া রহিল। ক্রমে তাহার বাহু বজ্রের সহিত জড়াইয়া গেল। বজ্র আপত্তি করিল না। পথ চলিতে চলিতে 2-4টি কথা হইল। বজ্র জিজ্ঞাসা করিল, তুমি রাত্রে পথে পথে ঘুরে বেড়াও, তোমার স্বামী কিছু বলে না? কুহু বলিল, আমার স্বামী নেই। অনেকক্ষণ কথা হইল না। পথ দীর্ঘ, উপরন্তু কুহু যেন ইচ্ছা করিয়াই মন্থর পদে হাঁটিতেছিল। এক সময় কুহু সহসা প্রশ্ন করিল, তোমার ঘরে কে কে আছে? মা আছেন। আর? বজ্র উত্তর দিল না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া কুহু মৃদু কণ্ঠে হাসিল, বলিল, থাক, ওসব জেনে আমার লাভ কি? অবশেষে তাহারা নগরের দক্ষিণ প্রান্তে পৌঁছিল। রাজপ্রাসাদের সম্মুখ দিয়া যে পথ গিয়াছে, সেই পথে আসিয়া কুহু প্রাসাদ প্রাকারের পাশ দিয়া চলিতে লাগিল। রুদ্ধ তরুণ দ্বার পিছনে রাখিয়া আরো দক্ষিণে চলিল। বজ্র বলিল, এ কি, এ যে রাজপ্রাসাদ? কুহু অন্ধকারে মুখ টিপিয়া হাসিল, বলিল, হ্যাঁ। প্রাকারের গায়ে একটি ক্ষুদ্র গুপ্ত দ্বার ছিল। কুহু তাহাতে মৃদু করাঘাত করিল। বজ্রকে রসকণ্ঠে বলিল, তুমি ভিতরে আসবে না? বজ্র বলিল, তুমি কে? কুহু বলিল, আমি রাজপুরীর দাসী,
অবরোধেই থাকি। আমার আলাদা ঘর আছে, একবার আসবে আমার ঘরে? বজ্র শক্ত হইয়া বলিল, না। ইতিমধ্যে গুপ্তদ্বার খুলিয়াছিল। কুহু বজ্রের হাত ছাড়িয়া তাহার কণ্ঠ জড়াইয়া লইল, কানে কানে বলিল, তুমি কেমন মধুনাগর, এত মিষ্টি আবার এত শক্ত। বেশ, আজ থাক, কাল আমি আবার যাব, তুমি ঘরে থেকো। বজ্রকে ছাড়িয়া দিয়া কুহু অন্ধকার গুপ্তদ্বার পথে নিঃশব্দে অদৃশ্য হইয়া গেল। গুপ্তদ্বার আবার বন্ধ হইল। ষোড়শ পরিচ্ছেদ। অন্তঃপুরে। গুপ্তদ্বার যে রমণী ভিতর হইতে খুলিয়া দিয়াছিল সে কুহুর অনুচরী। বিপুল রাজ সংসারে বহু পর্যায় ভেদ। রানীর একদল দাসী আছে, সেই দাসীদের আবার দাসী আছে, তস্য দাসী আছে। কুহু পুরী হইতে বাহির হইবার সময় নিজ অনুচরীকে গুপ্তদ্বারে বসাইয়া গিয়াছে। কখন ফিরিবে তাহার স্থিরতা নাই। বেশি রাত হইলে তরুণ দ্বার বন্ধ হইয়া যাইবে। অভিসারিকার গতিবিধি অলক্ষ্যে হওয়াই বিদেহ, তাই সতর্কতা। পুরভূমিতে প্রবেশ করিয়া কুহু অনুচরীকে বিদায় দিল, তারপর ক্ষণেক কান পাতিয়া শুনিল। রাজপুরী নিদ্রামগ্ন। কেবল একটি ভবন হইতে মৃদঙ্গ মঞ্জিরার অস্ফুট নিক্কণ আসিতেছে। ঝনি ঝমকি ঝনি ঝমকি। বিনিদ্র রাজ লম্পটের নৈশ নর্মবিলাস এখনো চলিতেছে। অন্তঃপুরে প্রবেশ করিয়া কুহু দ্রুত পথে চলিল। বিশাল অন্তঃপুরের কক্ষের পর কক্ষ, অলিন্দের পর অলিন্দ। কোথাও বা পুরীর এক অংশ হইতে অন্য অংশে যাইবার গোপন সুড়ঙ্গ। নিস্তব্ধ পুরী অন্ধকার, কদাচিৎ একটি দুটি দ্বীপ জ্বলিতেছে। সেই গোলক ধাঁধায় দিবাকালেও দিগ্ভ্রম হইবার সম্ভাবনা, কিন্তু কুহু অভ্রান্তভাবে পথ চিনিয়া উদ্দিষ্ট স্থানের অভিমুখে চলিল। একটি অন্ধকার কোণে লুক্কায়িত এক শ্রেণী সোপান। কুহু সোপান বাহিয়া উপরে চলিল। দ্বিতল ছাড়াইয়া ত্রিতল, ত্রিতলের পর চতুস্তল। এই চতুস্তলে একটি বৃহৎ কক্ষ, চারিদিকে মুক্ত ছাদ। কক্ষ হইতে স্নিগ্ধ পুষ্পগন্ধ ও দীপপ্রভা বিকীর্ণ হইতেছে। মনে হয় সমস্ত পুরীর মধ্যে এই কক্ষটি জাগিয়া আছে। কুহু দ্বারের নিকট হইতে সন্তর্পণে উঁকি মারিল, তারপর ভিতরে প্রবেশ করিল। রানী শিখরিণী পালঙ্কে জাগিয়া শুইয়াছিলেন। দুই হাতে একটি যুথিমাল্যের ফুলগুলি ছিঁড়িয়া ছিঁড়িয়া হর্মতলে ছড়াইয়া দিতেছিলেন। নিদাঘ নিশীথে তাহার দেহে বস্ত্রাদি অধিক নাই। একটি স্বচ্ছ নীল উড়না তপ্ত কাঞ্চন অঙ্গে অঞ্জন রেখার ন্যায় লাগিয়া আছে। এক কিঙ্করী সিঠানে দাঁড়াইয়া ফুলের পাখা দিয়া বাতাস করিতেছে। কুহু প্রবেশ করিলে রানী সুপ্তথিতা বাঘিনীর ন্যায় দুই চক্ষু মেলিয়া তাহার পানে চাহিলেন। কুহু কিঙ্করীকে চোখের ইশারা করিয়া বলিল, তুই যা। কিঙ্করী পাখা রাখিয়া নিঃশব্দে চলিয়া গেল। রানী কুহুর পানে নির্নিমেষ চাহিয়া রহিলেন। কুহু একটু বিকল ভাবে হাসিবার চেষ্টা করিল, বলিল, আজও হলো না। রানী হাতের যুথিমাল্য খণ্ড খণ্ড করিয়া দূরে নিক্ষেপ করিলেন। কুহুর বুক দুরু দুরু করিয়া উঠিল। সে তাড়াতাড়ি শয্যার উপর নত হইয়া দ্রুত কণ্ঠে বলিল, কিন্তু দেখা হয়েছিল, কথা বলেছি। রানী শয্যার উপর এক হাতে ভর দিয়া উঠিয়া বসিলেন, বলিলেন, কি কথা বলেছিস? কুহু বলিল, ঠাড়ে ঠোড়ে যতদূর বলা যায় তা বলেছি, কিন্তু তিনি নূতন নগরে এসেছেন, রাজপুরীতে প্রবেশ করতে রাজি নন। তীক্ষ্ণ শিখর দর্শন দিয়া রানী অধর দংশন করিলেন। মনে হইল অধর কাটিয়া রক্ত ঝরিয়া পড়িবে। ঠিক সেই সময়
দূর হইতে মৃদঙ্গ মঞ্জিরার মৃদু ঝঙ্কার ভাসিয়া আসিল। ঝনি ঝমকি ঝনি ঝমকি। রানী শিখরিণীর বক্ষ বিমথিত করিয়া উত্তপ্ত নিঃশ্বাস বাহির হইল। সুন্দর মুখ হিংসায় ক্রোধে বিকৃত হইয়া উঠিল। তিনি নিজ কণ্ঠে একবার অঙ্গুলি স্পর্শ করিয়া কর্কশ স্বরে বলিলেন, পানীয় দে। শয্যার পাশে ভৃঙ্গারে কপিত্থ সুরভিত শীতল পানীয় ছিল। কুহু তরিতে তাহা সোনার পাত্রে ঢালিয়া রানীর হাতে দিল। রানী একবার তাহা অধরে স্পর্শ করিলেন, তারপর ক্রুদ্ধ হস্ত সঞ্চালনে পাত্র ছুঁড়িয়া ফেলিয়া শয়ন করিলেন। ভয়ে কুহুর বুক শুকাইয়া গেল। তবু সে মুখে সাহস আনিয়া রানীর কানে কানে বলিল, দেবী, আপনি অধীর হবেন না। ফুলে মধু আসতে সময় লাগে, আমি কাল আবার যাব। উপাধানে মুখ গুজিয়া রানী বলিলেন, তুই দূর হয়ে যা। কুহু বলিল, আমি যাচ্ছি, আপনি ঘুমান, আমি শয্যা কিঙ্করীকে ডেকে দিয়ে যাচ্ছি। কুহু প্রস্থান উদ্যত হইলে রানী চকিতে শয্যা হইতে মুখ তুলিলেন। তাহার দৃষ্টি সন্দেহে প্রখর। কুহু দ্বারের কাছে পৌঁছিলে তিনি ডাকিলেন, কুহু, শুনে যা। কুহু ফিরিয়া শয্যার পাশে আসিল। রানী মর্মভেদী চক্ষে তাহাকে নিরীক্ষণ করিয়া শেষে বলিলেন, তুই আজ আমার ঘরে শো। রানীর মনের ভাব কুহু বুঝিল। সে মুখে হাসি আনিয়া বলিল, এ ঘরে শোব আমার ভাগ্যি। শয্যা কিঙ্করীকে ডেকে দি, সে বাতাস করুক। শয্যা কিঙ্করী আসিয়া রানীকে বিজন করিতে লাগিল। কুহু পঙ্খের কারুকার্য খচিত মেঝে শয়ন করিল। রানী থাকিয়া থাকিয়া সশব্দ উষ্ণ নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। কুহু তাহা শুনিতে শুনিতে মনে মনে রানীকে জমালয়ে পাঠাইতে পাঠাইতে ঘুমাইয়া পড়িল। রাজার প্রমোদ ভবনে তখনও মৃদঙ্গ মন্দিরা বাজিতেছে, ঝনি ঝমকি ঝনি ঝমকি। এইখানে রাজ অবরোধের সংস্থা সংক্ষেপে প্রকাশ করা প্রয়োজন। সক্রিয় রাজশক্তি যখন স্বধর্ম বিসর্জন দিয়া আত্মপরায়ণতার সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হইয়া পড়ে, তখন বদ্ধ জলাশয়ের মতো তাহাতে বিষাক্ত কীটাণু জন্মগ্রহণ করিয়া সমস্ত পরিমণ্ডল দূষিত করিয়া তোলে। গৌড়ের রাজ পরিবারে তাহাই হইয়াছিল। ভাস্কর বর্মা তেজস্বী বীর পুরুষ ছিলেন, নিজ বীর্য বলে সমস্ত দেশ করায়ত্ত করিয়াছিলেন। কিন্তু ভাস্কর বর্মার দেহান্তরের পর তৎপুত্র অগ্নিবর্মা যখন রাজা হইলেন, তখন তিনি পিতার পদাঙ্ক অনুসরণ করিলেন না, সম্পূর্ণ ভিন্ন পথ ধরিলেন। যৌবনের অদম্য ভোগস্পৃহার স্রোতে রাজধর্ম, বিবেক বুদ্ধি, হিতবুদ্ধি সব ভাসিয়া গেল। নবীন রাজার পৌরুষ রাজপুরীর মধ্যেই সীমাবদ্ধ রহিল এবং ঘিরিয়া রহিল চাটুকারের দল। লজ্জিতা রাজলক্ষ্মীকে বিদায় দিয়া তিনি অনঙ্গ পূজায় মত্ত হইলেন। অন্তঃপুর ভোগ মন্দিরে পরিণত হইল। রানী শিখরিণীকে বিবাহ করিবার পর কিছুকাল অগ্নিবর্মা রানীর প্রতি আকৃষ্ট হইয়াছিলেন, কিন্তু ক্রমে নূতনত্বের মোহ অবগত হইলে রাজার মধুলুব্ধ চিত্ত উদ্যান সঞ্চারী চঞ্চরিকের ন্যায় অন্য পুষ্পে ধাবিত হইল। শিখরিণী অন্তঃপুরে পড়িয়া রহিলেন। রাজা অন্তঃপুরের মধু নিঃশেষ করিয়া প্রমোদ ভবনে গিয়া নূতন সভানন্দিনীকে লইয়া কেলিকুঞ্জ রচনা করিলেন। রানী শিখরিণী অভিমানিনী রাজকন্যা, এই অবহেলা সহ্য করিবেন কেন? বিশেষত তিনিও রাজার কন্যা, সম্ভোগ তার কম জানা নেই। রাজার দ্বারা পরিত্যক্তা হইয়া তিনি প্রতিহিংসার ছলে আপন যৌবন লালসা চরিতার্থ করিবার সুযোগ পাইলেন। মন যাহা চায় বিবেক তাহাতে বাধা দিল না।
সিদ্ধান্তপুরে যার প্রবেশ করিল। রানীর প্রধান দাসী ছিল কুহু, সে হইল দূতী। কুহু অতিশয় চতুরা, সে রানীর জন্য নাগর সংগ্রহ করিয়া আনিত। তবে কুহু নিজেকেও বঞ্চিত করিত না, ইচ্ছা মতো মনের মানুষ বাছিয়া লইত। কদাচ রানী মন্দিরে পূজা দিবার অছিলায় আন্দোলিকায় চড়িয়া পথে বাহির হইতেন, তখন কোন সুদর্শন পুরুষ তাহার নেত্রপথে পতিত হইলে তিনি কুহুকে ইঙ্গিত করিতেন, কুহু ব্যবস্থা করিত। এইভাবে 5 বছর কাটিয়াছে। এই কথা বেশি দিন চাপা থাকে না। নগরের রসিক সমাজে কানা ঘুষা চোখ ঠাড়াঠাড়িতে আরম্ভ হইয়া কালক্রমে প্রকাশ্য শ্লেষ বিদ্রুপে পর্যবসিত হইয়াছে। রানী কিন্তু কিছুই গ্রাহ্য করিতেন না। রাজ সৈরিণীকে শাসন করিবারও কেহ নাই। নামমাত্র আবরণের অন্তরালে লজ্জাহীন ব্যভিচার চলিতেছিল। বজ্রকে দেখিয়া রানী তাহার প্রতি ধাবিত হইয়াছিল, অপরদিকে কুহুও তেমনি মজিয়াছিল। ফলে 2 সহকর্মিনী গোপনে প্রতিদ্বন্দ্বিনী হইয়া দাঁড়াইয়াছিল। কিন্তু প্রকাশ্যে প্রতিযোগিতা করিবার স্পর্ধা কুহুর নাই। সে অতি সূক্ষ্মভাবে নিজের খেলা খেলিতে আরম্ভ করিয়াছিল। সূক্ষ্ম খেলা খেলিতে কুহু বড় কুশলী। কুহু ও শিখরিণী দুজনেই সমান পাপিষ্ঠা, কিন্তু তাহাদের প্রকৃতি সমান নয়। রানীর প্রকৃতি বাঘিনীর ন্যায় নিষ্ঠুর ও আত্মসর্বস্ব। আপন ক্ষুধা ব্যতীত তার কিছুতেই ভ্রূক্ষেপ নাই। কিন্তু কুহুর প্রকৃতি অন্যরূপ। সে অজগর সাপের মতো শিকারকে প্রথমে সম্মোহিত করিয়া আলিঙ্গনের পাকে পাকে জড়াইয়া ধীরে ধীরে আত্মসাৎ করিতে চায়। প্রকৃতিগত পার্থক্য থাকিলেও 2 নারী সমান মারাত্মক। বোধ হয় কুহু একটু অধিক মারাত্মক। কুহু গুপ্তদ্বার পথে অন্তর্হিত হইলে বজ্র কিছুক্ষণ অন্ধকারে দাঁড়াইয়া রহিল, তারপর ধীরে ধীরে ফিরিয়া চলিল। রাজপুরীর বিপুল ছায়াতল হইতে নির্গত হইয়া সে দেখিল পূর্বাকাশে কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্র উদয় হয়েছে। আলোক অতি অস্পষ্ট হইলেও পথভ্রষ্ট হইবার ভয় নাই। ঘুমন্ত নগর, নির্জন পথ, গৃহগুলি ছায়ামূর্তির ন্যায় দাঁড়াইয়া আছে। দেখিলে মনে হয় এই নগর বাস্তব নগর নয়, কোন মায়াবী মন্ত্র বলে এই অপ্রাকৃত দৃশ্য রচনা করিয়াছে। কোন দিন ইহা জীবন্ত কলকোলাহলে মুখরিত ছিল না। প্রভাত হইলে অলিক মায়া কুহেলির ন্যায় অদৃশ্য হইয়া যাইবে। বজ্রের কিন্তু এই অবাস্তব পরিবেশের প্রতি দৃষ্টি ছিল না। একাকী পথ চলিতে চলিতে সে আপন মনের বিচিত্র রহস্য জালে জড়াইয়া পড়িয়াছিল। তিমিরাবৃত রাজপুরী, তাহার অভ্যন্তরে কুটিল দুর্গম অন্তঃপুর। কুণ্ডলিত সর্প যেন আপন কুণ্ডলীর মধ্যে মাথা রাখিয়া ঘুমাইতেছে। সাপের মাথার মণি ওই কুণ্ডলীর মধ্যে লুকানো আছে। কুহু এই অপূর্ব রহস্যালোকের দ্বারে দাঁড়াইয়া তাহাকে ডাকিয়াছিল, ভিতরে আহ্বান করিয়াছিল। কুহু! একদিক হইতে কুহু যেন বজ্রকে আকর্ষণ করিয়াছিল, অন্যদিকে তেমনি বিকর্ষণও করিয়াছিল। কুহুর রূপ তাহাকে লুব্ধ করিতে পারে নাই, বরং কুহুর লোলুপ প্রগলভতা তাহার অন্তরে বিতৃষ্ণার সঞ্চার করিয়াছিল। কিন্তু অপর পক্ষে কুহুর স্নেহতরল মর্মজ্ঞ নারী প্রকৃতিকেও সে অবহেলা করিতে পারে নাই। কুহু যত দুষ্টাই হোক, তাহার প্রীতিসরস হৃদয়ের মূল্য বজ্রের কাছে অল্প নয়। কুহুকে মনের কথা বলিলে সে বুঝবে। কুহুর সাহচর্যে তাহার প্রবাসের একাকিত্ব ঘুচিবে, মন শান্ত হইবে। কুহুকে অন্তরের দিক দিয়া তাহার প্রয়োজন। বজ্র যখন আপন কক্ষে ফিরিল,
তখন রাত্রি তৃতীয় প্রহর, দীপ নিভিয়া গিয়াছে। বজ্র অন্ধকারে কলস হইতে জল ঢালিয়া পান করিল, তারপর শয্যায় শয়ন করিল। কাল আবার কুহু আসিবে ভাবিতে ভাবিতে সে ঘুমাইয়া পড়িল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল অষ্টম পর্ব। গৌরমল্লার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এরকমই গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে, সেখানে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে অসংখ্য গল্প থরে থরে আপনার জন্যই সাজানো আছে, সেগুলো শুনুন যতদিন না নতুন গল্প আনছি। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।